দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে আজ সিনেটে যাবে ট্রাম্পকে অভিশংসনের নথি। নিরপেক্ষ দ্রুত নিষ্পত্তি চান রাজনীতিবিদরা। চীনের স্বর্ণখনিতে নিখোঁজ বাকি 10 শ্রমিকের সন্ধানে অভিযান চলছে। মৃত না জীবিত তা নিয়ে দোটানায় উদ্ধারকারীরা। আবারও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাত বলল ভারতীয় সেনাবাহিনী। আহত 4। তাইওয়ানের সাথেও চীনের উত্তেজনা। সমুদ্র সীমায় মার্কিন রণতরী। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে আজই ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নথি পাঠানো হবে সিনেটে, যদিও উচ্চকক্ষে বিচার কাজ শুরু 8 ফেব্রুয়ারি। তবে প্রেসিডেন্টের বিদায়ের পর প্রক্রিয়াটি নিয়ে দু দলেই মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেক রিপাবলিকানের দাবি এখন বিচার স্রেফ সময়ের অপচয়, আর ডেমোক্রেটরা বলছে দ্রুত প্রক্রিয়াটি শেষ হওয়া উচিত। 13 জানুয়ারি দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নজিরবিহীন হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ। এর 12 দিন পর শুরু হচ্ছে উচ্চকক্ষের বিচার কার্যক্রম। সোমবার প্রতিনিধি পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে সিনেটে পাঠানো হবে এ সংক্রান্ত সিদ্ধান্তের নথি। তবে উচ্চকক্ষে অভিশংসন বিতর্ক শুরু হবে 8 ফেব্রুয়ারি। বাইডেন প্রশাসনের গুছিয়ে ওঠা ও ট্রাম্পের আইনজীবীদের প্রস্তুতি নেওয়ার সময় দিতেই এ বিলম্ব। তবে বিতর্ক শুরুর পর আর সময়ক্ষেপণ চান না ডেমোক্রেটরা। নতুন সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাকি আছে গুরুত্বপূর্ণ আরো অনেক কাজ। তাই ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করা জরুরি, কিন্তু এটা নিরপেক্ষ হওয়াটাও প্রয়োজন। অভিশংসন নিয়ে রিপাবলিকানদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। কয়েকজন সিনেটর কংগ্রেসে হামলার জন্য ট্রাম্পের বিচার চাইলেও অনেকেই বলছেন হোয়াইট হাউস ছাড়ার পরও অভিশংসনের কোনো যুক্তি নেই। গেল 1-1.5 বছর যাবৎ মার্কিন নির্বাচনে চুরির চেষ্টা চলছিল, তবে এখন সেটি স্পষ্ট জো বাইডেন নন, এর পেছনে ছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার খ্যাপামির অবশ্যই প্রভাব ছিল। নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পরও অভিশংসন প্রক্রিয়াটি চালিয়ে নেওয়াটা বোকামি, কারণ যুক্তরাষ্ট্রে বিষয়টি নিয়ে এরই মধ্যে আগুন জ্বলছে। এখন তা আরও উস্কে দেওয়া হবে। তাছাড়া গুরুত্বপূর্ণ পরিকল্পনা থেকেও যুক্তরাষ্ট্রের নজর সরিয়ে দিচ্ছে এই বিচার কাজ। সিনেটে ট্রাম্পকে অভিশংসিত করতে প্রয়োজন 2/3 সমর্থন। রিপাবলিকান দলের 17 সিনেটর সমর্থন দিলেই রায় যাবে ট্রাম্পের বিপক্ষে। সেক্ষেত্রে আর কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনার ভ্যাকসিন সরবরাহ নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো পরিকল্পনাই ছিল না। গাফিলতিতে আজ 2.5 কোটি ছাড়ালো সংক্রমণ, এই অভিযোগ নতুন চিফ অফ স্টাফ রন ক্লেইনের। যখন হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণ করি দেখলাম নার্সিংহোম আর হাসপাতালের বাইরে টিকা বন্টন নিয়ে সার্বিক কোনো পরিকল্পনাই নেই। লাখ লাখ ডোজ টিকা বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে, অথচ ট্রাম্প প্রশাসনের গাফিলতির কারণে তার সঠিক প্রয়োগ হয়নি। প্রেসিডেন্টের নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নই এখন লক্ষ্য। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে দ্রুত সংক্রমণে উদ্বিগ্ন বিশ্ব। বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশ। রোববারই ব্রিটিশ সরকার জানিয়েছে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস মিলেছে 77 জনের শরীরে, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। বার্লিনে 20 রোগী ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইন পুরো হাসপাতালে। এছাড়া হামবুর্গে এয়ারবাস বিমানের উৎপাদন কেন্দ্রে 21 কর্মী শরীরে মিলেছে নতুন ভাইরাস, ফলে 500 কর্মী আইসোলেশনে আছেন। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো 2 জনের শরীরে মিলেছে B117 ভাইরাসটি। বিস্তার ঠেকাতে বিমান চলাচল স্থগিত করেছে ইসরায়েলও। বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। সরকার চায় না ছোট পরিসরে হলেও নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের বিস্তার ঘটুক ইসরায়েলে। এছাড়া টিকাদান কর্মসূচিও নির্বিঘ্ন করতে চাই। যতদিন বহির্বিশ্বের সাথে বিমান চলাচল বন্ধ থাকবে, ততদিন আরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ সম্ভব হবে। খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে চায় ইসরায়েল। এবার ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের ছাড়পত্র দিল অস্ট্রেলিয়া। সোমবার বিষয়টি জানান প্রধানমন্ত্রী স্কট মরিসন। জরুরি প্রয়োজন নয়, বরং সবার ব্যবহারের অনুমোদন দেয় কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে। কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী, জানান আগামী মাসে 80,000 ডোজ টিকা প্রয়োগের প্রত্যাশা রয়েছে। এ পর্যন্ত 14 কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে দেশটি।
চীনের স্বর্ণখনিতে আটকা বাকি 10 শ্রমিক বেঁচে আছেন কিনা, থাকলে কোথায় অবস্থান জানা যায়নি এখনো। নিখোঁজদের সন্ধানে চলছে সর্বাত্মক অভিযান। দুর্ঘটনার 14 দিনের মাথায় রোববার 11 জনকে জীবিত উদ্ধারের পর নতুন উদ্যমে এখন উদ্ধার তৎপরতা চলছে। রুদ্ধশ্বাস অভিযানে 2000 ফুট গভীর থেকে উদ্ধার করা হলো আটকে পড়া শ্রমিকদের। খনিতে গর্ত করে বিশেষভাবে তৈরি ক্যাপসুলে একে একে বের করে আনা হয় 11 জনকে। প্রায় 2 সপ্তাহের চেষ্টা শেষে সাফল্য ধরা দেয় রোববার। টানা 14 দিন খনির অন্ধকারে অনিশ্চয়তায় কাটার পর নতুন জীবন ফিরে পেয়ে বাকরুদ্ধ উদ্ধারকৃতরা। গুরুতর অসুস্থদের আগে বের করা হয়েছে, এরপর অপেক্ষাকৃত সুস্থদের। এটাই উদ্ধার অভিযানের নীতি। একজনের শারীরিক অবস্থাই বেশি খারাপ, বাকিরা স্থিতিশীল। 10 জানুয়ারি সাংডং প্রদেশের ইয়ান্তাই শহরের স্বর্ণখনিতে বিস্ফোরণের পর থেকে টানটান উত্তেজনা উদ্ধার অভিযান ঘিরে। মাটির 600 থেকে 660 মিটার গভীরে আটকা পড়া 22 শ্রমিককে উদ্ধারে 4 শতাধিক যন্ত্রপাতি নিয়ে মহাযজ্ঞে যোগ দেন প্রায় 650 উদ্ধারকর্মী। খনির বিভিন্ন অংশে গর্ত তৈরি করে ঢোকানো হয় স্টিলের পাইপ ও দড়ি। 8 দিনের মাথায় মেলে প্রাণের সন্ধান। দড়ির অপর প্রান্তে টান পড়ার পরই সে অংশের গর্ত দিয়ে খাবার, পানি, ওষুধ, টর্চ ও কাগজ কলম পাঠানো হয়। ফিরতি হিসেবে চিঠি পান উদ্ধারকর্মীরা। তখনই জানা যায় 12 জন জীবিত থাকার কথা। গতি আসে উদ্ধার তৎপরতায়। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে অভিযান। তবে এরই মাঝে গত বুধবার মৃত্যু হয় একজনের। আরও 4 দিনের চেষ্টার পর শ্রমিকদের কাছে পৌঁছাতে সক্ষম হন উদ্ধারকারীরা। 11 জনকে জীবিত উদ্ধারের সাময়িক স্বস্তি এলেও নিখোঁজ 10 জনের সন্ধানে এখনও অব্যাহত অভিযান। উদ্ধারকারীরা আগে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে নেন, কারো কোনো ক্ষত আছে কিনা। বের করার আগে নিরাপত্তার জন্য তাদের চোখ ঢেকে নেওয়া হয়। আমরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাব। 2010 সালে চিলির আলোচিত খনি দুর্ঘটনায় 2 মাসের বেশি সময় আটকে থাকার পর উদ্ধার হয়েছিলেন 33 শ্রমিক। সেই অভিজ্ঞতা থেকে আরও কাউকে জীবিত উদ্ধারের আশা ছাড়ছে না চীন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান ও পানামার 2টি তেল ট্যাঙ্কার জব্দ করল ইন্দোনেশিয়া। অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জ্বালানি তেল বহির্বিশ্বে পাচার করছিল জাহাজগুলো। বিবৃতি অনুযায়ী রোববার সমুদ্রসীমায় আটক হয় ইরানের এমটি হর্স ও পানামার এমটি ফ্রিয়া ট্যাঙ্কারটি। অবৈধভাবে তেল পাচার ছাড়াও অভিযোগ নিজ দেশের পতাকা না তোলা, পরিচয় গোপন করা এবং বিনা অনুমতিতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রবেশ। ঘটনাটি স্বীকার করেছে তেহরান। দেশটির তেল ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই গোপনে ভেনেজুয়েলাকে জ্বালানি বিক্রি করত দেশটি। কালোবাজারেও গতিবিধি ছিল। আবারও মুখোমুখি কিন্তু মৃদু সীমান্ত সংঘাতে জড়ালো চীন ও ভারত। আজ ভারতীয় সেনাবাহিনী গেল সপ্তাহের ঘটনাটি নিশ্চিত করেছে। বিবৃতি অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সিকিমের নাকুল পাসে সেনা সদস্যরা জড়ান সংঘাতে 20 জানুয়ারি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে একটি চীনা টহল দল। এ সময় প্রোটোকল মেনে স্থানীয় কমান্ডাররা বিষয়টি নিষ্পত্তি টানেন, কিন্তু আহত হন 4 ভারতীয় সেনা। অন্যদিকে চীনারা আহত হলেও সঠিক সংখ্যাটি অনিশ্চিত। গণমাধ্যমকে ইস্যুটি নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গেল জুনেও দুদেশের সহিংসতায় প্রাণ হারান 20 ভারতীয় সেনা। চীন তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মহড়া চালাচ্ছে মার্কিন রণতরীর বহর। রোববার মার্কিন নৌবাহিনী জানায়, সমুদ্র সীমার স্বাধীনতা বিষয়ক সচেতনতা তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত মহড়ার অংশ হিসেবে অঞ্চলটিতে যুদ্ধজাহাজগুলো রয়েছে। বিমানবাহী ইউএসএস থিওডর রুজভেল্টের পাশাপাশি রয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম ইউএসএস বাংকার হিল এবং ইউএসএস রাসেল। রোববারও দ্বিতীয় দিনের মতো চীনের আকাশসীমায় মহড়া চালায় তাইওয়ানের বিমানবহর। বেইজিংয়ের বোমারু এবং যুদ্ধ বিমানের হামলার পাল্টা জবাবেই এই উদ্যোগ আসল। সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে চীনের টানাপোড়েন চলছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে আগামীকাল ট্রাক্টর র্যালি করবেন আন্দোলনরত কৃষকরা। বিভিন্ন রাজ্য থেকে মুম্বাইয়ের আজাদ ময়দানে তারা জড়ো হচ্ছেন। সেখান থেকে ট্রাক্টর বা পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করবেন তারা। ভারতীয় গণমাধ্যম বলছে, মিছিলের জন্য প্রায় 15,000 ট্রাক্টর জড়ো করা হয়েছে। কৃষকদের বক্তব্য, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তারা কোনো সমস্যা করবেন না। নয়াদিল্লির নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। কৃষকদের অভিযোগ, আন্দোলন ঠেকাতে জ্বালানি বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় 3 মাস ধরে বিক্ষোভে উত্তাল ভারত।
এদিকে তীব্র শীতে বিপর্যস্ত ভারতের রাজধানী সহ বিভিন্ন রাজ্য। জম্মু কাশ্মীরে মৃত্যুবরণ করেছেন 2 জন। ভারী তুষারপাতে শ্রীনগরের পথ বন্ধ হওয়ায় আটকা বহু যানবাহন। প্রশাসনের ধারণা তীব্র শীতে গাড়িতেই মৃত্যু হয়েছে ওই 2 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তা কর্মীরা। বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশায় ব্যাহত বাস, ট্রেন, এমনকি বিমান চলাচল। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে তাপমাত্রা নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে। নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হলেন খোদ প্রধানমন্ত্রী কেপি ওলি। দল বিরোধী কর্মকাণ্ডের দায়ে রোববার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। এর পেছনে এনসিপির অপর অংশের নেতা মাধব নেপাল ও পুষ্পকুমার দহল প্রচণ্ডের ভূমিকায় মুখ্য। তাদের অভিযোগ ক্ষমতা কুক্ষিগত করতে চান প্রধানমন্ত্রী। ওলিকে জবাবদিহিও করতে হবে। নেপালে 3 বছর আগে নির্বাচনে জয়লাভ করে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট এনসিপি। শর্ত ছিল 5 বছরের মেয়াদে পর্যায়ক্রমে 2 জন প্রধানমন্ত্রী হবেন, কিন্তু প্রচণ্ডকে দায়িত্ব হস্তান্তর করেন ওলি। সফল স্বৈরাচার বিরোধী আন্দোলনের 1 দশক পার হলেও গণতন্ত্র ফেরেনি মিশরে, বরং বিরোধীদের দমনপীড়ন, বাকস্বাধীনতা হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন আরব বসন্তের নেতৃত্ব দেয়া অনেকে। তাদের অভিযোগ, মোবারক আমলের চেয়েও ভয়াবহ অবস্থা মিশরে। বিক্ষোভের সূচনা তিউনিসিয়ায় হলেও আরব বসন্তের সবচেয়ে বড় ও সফল রূপটি দেখা যায় মিশরে। কায়রোর তাহরির স্কয়ার থেকে গণবিক্ষোভ ছড়ায় সারা দেশে। টানা 2 সপ্তাহের আন্দোলনে অবসান ঘটে 3 দশকের স্বৈরশাসনের। ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক। পুরো আরব বিশ্বকে কাঁপিয়ে দেয়া সেই বিক্ষোভের সূচনা হয়েছিল 2011 সালের 25 জানুয়ারি। ঠিক 10 বছর পর এসে প্রশ্ন উঠেছে, কতটা সফল হয়েছিল বিপ্লব? মুবারকের বিরুদ্ধে রাস্তায় নামা এই তরুণের মতো অনেককেই রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে পশ্চিমা দেশগুলোতে। তাদের মতে আগের চেয়েও খারাপ হয়েছে মিশরের পরিস্থিতি। বর্তমান সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করতে পারেন না কেউ। আমি আর কখনোই দেশে ফিরতে চাই না। মত প্রকাশের অপরাধে আমাকে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়েছে। চাকরি হারাতে হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, এমনকি পাসপোর্টও নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন আমার মনে হয় আমার নিজের কোনো দেশ নেই। মিশরের সব দুয়ার বন্ধ আমার জন্য। মিশর নিয়ে আমি ভাবিও না। মুবারকের বিদায়ের পর মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট হন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি। 2 বছরের মধ্যেই ক্ষমতা নেন সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল সিসি। সূচনা হয় নতুন স্বৈরশাসনের। সিসি শুধু বিরোধীদেরই নয়, তার বিরুদ্ধে সরব হওয়া সবার কণ্ঠই রোধ করতে চান। তিনি কোনোভাবেই রাজনীতিকে বিশ্বাস করেন না, যা মিশরীয়দের জন্য ভয়াবহ বার্তা। বিরোধীরা মনে করেন পশ্চিমা দেশগুলো বিশ্বাসঘাতকতা করেছে মিশরীয়দের সাথে। প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষকে হত্যা করে ক্ষমতায় এসেও যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছেন জেনারেল সিসি। গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছে পরাশক্তিগুলো। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। রাশিয়ায় সরকার বিরোধী গণবিক্ষোভে পশ্চিমারা মদত দিচ্ছে, রোববার এই অভিযোগ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের বিক্ষোভে পুতিন সরকারের দমনপীড়ন আর গণগ্রেফতারের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ইইউ। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ কঠোর পদক্ষেপের দাবি তোলে জোটভুক্তরা। সোমবার এই ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির ডাকে শনিবার ব্যাপক বিক্ষোভ হয় রাশিয়ায়। তার স্ত্রী, সহযোগী সহ আটক হন 3,500 আন্দোলনকারী। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পুলিশের এক বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় 5 বাসিন্দার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মাঝে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার ভোরে শহরের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা হয়। সেই কিশোরের জবানবন্দি অনুযায়ী সেই বাড়িতে অভিযান চালায় পুলিশ। গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি সদ্যজাত শিশু এবং মাকে। গোলাগুলির ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ। চলছে তদন্ত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আগেই বাধ্যতামূলক 16 থেকে 18 বছর বয়সীদের টিকাদান কর্মসূচির আওতায় আনল ইসরায়েল। রোববার থেকে শুরু হয় এই কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, সুস্থ অবস্থায় যেন তারা পরীক্ষায় বসতে পারে সেটা নিশ্চিত এই প্রচেষ্টা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 19 ডিসেম্বর থেকে দেশটিতে শুরু হয় ফাইজার বায়োএনটেকের টিকা প্রদান। দ্রুততম সময়ে 90 লাখ বাসিন্দার দেশটির 25% মানুষকে আনা গেছে টিকা কর্মসূচির আওতায়। প্রথম দফায় প্রবীণ এবং ঝুঁকিপূর্ণদের গুরুত্ব দেওয়া হলেও এখন 40 বছরের নিচের ইসরায়েলিরাও ভ্যাকসিন নিতে পারবেন। করোনা মহামারীতে পিছিয়েছে অনেকের বিয়ে।
কেউ বা সাদামাটাভাবেই সেরেছেন জীবনসঙ্গী ঘরে তোলার বিষয়টি, কিন্তু সবকিছু ছাপিয়ে গেল ব্রিটেনের লিজি সিমনের বিবাহ বন্ধন। করোনা আক্রান্ত এই যুগল বিয়ে সেরেছেন হাসপাতালের আইসিইউতে। 31 বছর বয়সী লিজিকের এবং 36 বছর বয়সী সিমন ওব্রেইন করোনা আক্রান্ত হয়ে গেল 10 জানুয়ারি ভর্তি হন ব্রিটেনের মিল্টন কেনিস বিশ্ববিদ্যালয় হাসপাতালে। পরিস্থিতির অবনতি হয় অল্প দিনের ব্যবধানে দুজনকে নেওয়া হয় আইসিইউতে। আগামী জুনে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই যুগলের, কিন্তু করোনা যেন পাহাড় হয়ে দাঁড়িয়েছিল দুজনের মাঝে। তবে তাদের সম্পর্কের মাঝে বাধা হতে পারেনি প্রাণঘাতী ভাইরাস। আইসিইউতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। নার্স এসে আমাকে বলল সিমনকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ থাকায় দেরি করা সম্ভব হয়নি, কারণ নার্স জানে আমরা বিয়ে করতে চাই, এমনকি হাসপাতালেই করতে চাই সেটাও জানিয়েছি, কারণ জীবনসঙ্গী হিসেবে শেষ সময়েও তাকেই পাশে চাই। প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য লড়াই করতে হয়েছে। মনে হচ্ছিল যে কোনো সময় মারা যাব। তখনও লিজির কাছে ফিরতে চেয়েছি। দুজনের ইচ্ছেতেই দুহাত এক করে দিয়েছেন হাসপাতালের এক নার্স। নিজ উদ্যোগে আইসিইউতেই করেন বিয়ের সব আয়োজন। লিজি আগেই জানিয়েছে তাদের জুনে বিয়ে করার কথা, কিন্তু তারা এটা নিয়ে চিন্তিত ছিল। তাই প্রথমে মনে হলো কিছুটা সারপ্রাইজ দিই তাদের, 4 ঘন্টার মধ্যে বিয়ের সব ব্যবস্থা করি। তথ্য বলছে আইসিইউ থেকে জীবিত ফেরেন না শতকরা 80% মানুষ। তবে সেই দলে নেই ব্রিটিশ এই দম্পতি। আইসিইউ থেকে ফিরেছেন করোনা ইউনিটে, এখন অনেকটাই সুস্থ তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।